আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান প্রধানমন্ত্রী। আটক সাধারণ ছাত্রদের মুক্তি দেওয়ার নির্দেশ। রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, কয়েক স্থানে সংঘর্ষ ভাঙচুর, কাল থেকে অসহযোগের ডাক। সব দাবি মেনে নেয় অসহযোগ তুলে নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ। সোমবার আওয়ামী লীগের শোক মিছিল, সহিংসতার দায় বিএনপি জামায়াতের, বলছেন মুক্তিযোদ্ধারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আর কোনো সংঘাত নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে কথা বলতে গণভবনে তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দিয়েছেন আটক সাধারণ ছাত্রদের মুক্তি দেওয়ার। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। চলমান পরিস্থিতিতে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি আছে, সেগুলো নিয়ে তাদের সাথে কথা বলতে চান। এজন্য গণভবনের দরজা তাদের জন্য সব সময় খোলা। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। প্রধানমন্ত্রী বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদ সহ দেশ জুড়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক, তারা তো আমার দেশের নাগরিক। সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। সহিংসতার ঘটনায় যারা জড়িত নয়, সেসব সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলেরও ঘোষণা দেন সরকার প্রধান। বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে রোববার থেকে এক দফা দাবিতে অসহযোগের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সহকর্মীদের সহায়তায় মানিক শেখদারের রিপোর্ট। রাজধানীতে সকাল 11টা থেকে মেরুল বাড্ডা এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে দুপুর 12টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে আন্দোলনকারীরা। আমাদের অনেক বোনের রক্ত গেছে, এখন আমরা চাই না আমাদের আর কোনো ভাই বোনের রক্ত যাক। প্রত্যেকটা জীবন মূল্যবান, প্রত্যেকটা স্থাপনাও তেমন মূল্যবান। আমরা যেমন স্থাপনার সহিংসতার পক্ষে না, আমরা তেমন জীবন হারানোর পক্ষেও না।
মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় শনিবার বেলা 2টা থেকে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে ব্যান্ড সঙ্গীত শিল্পীরা বিকেলে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে জড়ো হন। সেখান থেকে সংহতি জানাতে সঙ্গীত শিল্পীরা শহীদ মিনারে যান। এর আগে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে আন্দোলনকারীদের সমাগম দেখা যায়। বেলা গড়াতে সমবেত হন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, রিকশা চালক থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ। এছাড়া রাজধানীর আরও বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে জড়ো হয় ছাত্র জনতা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তাই তাদের অসহযোগ কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এই সময় তিনি শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে বলে আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কাল থেকে অনির্দিষ্টকালের জন্য সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। যেগুলি তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল, পুলিশের বিচারের আওতায় আনার, সেও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। এদিকে যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সময় নিরাপত্তা নিশ্চিত করতে বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সেনা সদর হেলমট অডিটোরিয়ামে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এদিকে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা 11:30টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা একত্র হয়ে মিছিল করে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। প্রেস ক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়। ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। কুষ্টিয়ার বৃষ্টি উপেক্ষা করে মিছিল অংশ নেয় ছাত্ররা। এছাড়া শরীয়তপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নরসিংদী, রাজবাড়ী, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চাঁদপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, পাবনা, পঞ্চগড়, রাঙামাটি সহ আরও কিছু জেলায় হয়েছে বিক্ষোভ মিছিল। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কুমিল্লা শহরের রেসকোর্স এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় 5 জন। এদিকে চট্টগ্রামের শিক্ষামন্ত্রী ও সিটি মেয়রের বাড়িসহ সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় কিছু গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশ বক্সে দেওয়া হয় আগুন। নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে। টাঙ্গাইলে আহত হয় অন্তত 15 জন। রাজশাহীতে 3টি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। শহরের তালাইমারি মোড়ে নগর গোয়েন্দা পুলিশের এক সদস্য এবং রেলগেট মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়কারী রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে আহতের ঘটনাও ঘটে। নওগাঁয় আওয়ামী লীগ অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়, এতে আহত হয় 4 জন। গাজীপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। বগুড়ার 7 মাথায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এই সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়। ফরিদপুর, লক্ষ্মীপুর সহ আরও কিছু জায়গায়ও সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রোববার দেশের সব সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড ও জেলায় জেলায় জমায়েত ও সোমবার রাজধানীতে শোক মিছিলের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ।
দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আবহাওয়া পরিস্থিতি ও সংঘাত এড়াতে আজকের শোক মিছিল স্থগিত করা হয়েছে জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাতে না জড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একই সঙ্গে ইউনিসেফের তথ্যে ৩২ শিশু নিহত হওয়ার পূর্ণাঙ্গ তালিকাও চেয়েছেন ওবায়দুল কাদের। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে। 5 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করব। এদিকে সাধারণ ছাত্রদের ব্যানারে বিএনপি জামায়াত শিবির হত্যাযজ্ঞ চালিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইছে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ এখন হোঁচট খেলে মৌলবাদী অপশক্তির কবলে পড়ে অন্ধকারে তলিয়ে যাবে এমনও মত তাদের। আর শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চিকিৎসক সমাজ। শিউলি শবনমের প্রতিবেদন। কোটা আন্দোলনের নামে বিএনপি জামায়াত শিবিরের অগ্নিসন্ত্রাস, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। কোটা আন্দোলনকারীদের সব দাবি পূরণ হওয়ার পরও এত ধ্বংসযজ্ঞ ও আন্দোলন কেন প্রশ্ন তুলে মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, মেধাকোটা 93% বলা হলেও মূলত 98%ই মেধাকোটা। মুক্তিযোদ্ধার সন্তানদেরও বয়স এখন 50 ঊর্ধ্ব, ফলে সেসব কোটাও শিক্ষার্থীরা পাবে। শহীদদের যে সন্তান তার বয়স এখন 53 বছর, তিনি কোনো কারণে এই কোটার ভাগীদার না। এভাবেই পুরো মুক্তিযোদ্ধার কোটাটাকে বিলীন করে ফেলা হয়েছে। যারা চায় না স্বাধীনতা, তারা চায় আমরা আবার শ্রীলঙ্কার মতো। বাংলাদেশ কোথায় গিয়েছে, আমরা কেন আবার পেছনে যাব? সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে নতুন প্রজন্মের দেয়া রাজাকার স্লোগান দুঃখজনক। রাজাকার মানে নারী ধর্ষণকারী, রাজাকার মানে মানুষ খুনকারী, হত্যাকারী, রাজাকার মানে লুটপাটকারী। আমরা যতদিন বেঁচে আছি আপনারা শপথ গ্রহণ করেন, এই রাজাকারের সরকার আর কোনোদিন বাংলাদেশে ক্ষমতা দখল করতে পারবে না। দেশ ধ্বংস করে কোনো আন্দোলন না করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেন চিকিৎসক নার্সরা। বলেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় তাদের প্রতিহত করতে হবে। দিনের যে সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনের হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয়ে আপনারা আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য যেহেতু অর্জিত হয়েছে এবং প্রশাসনিকভাবে যে কার্যক্রমগুলো সরকারের পক্ষে করা সম্ভব, আপনারা সেই পরিবেশটা তৈরি করে দেন। এদিকে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা সহ 9 দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। কোটা আন্দোলনকে ঘিরে সংঘটিত প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনে বহিরাগত হামলাকারীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতাভুক্ত করতে হবে। কোটা আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সরকারি চাকুরিতে 96% পেশা খাত উপেক্ষিত, সামাজিক শ্রেণীবিন্যাস দায়ী বলছেন গবেষকরা। পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে 17 বছর পর বন্যা, ফেনীতে 3টি বাঁধ ভেঙে পানিবন্দী মানুষ। রাত 11টার 21 সংবাদে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদকে গুলি করে হত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন তাজহাট মেট্রোপলিটন থানার এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এই তথ্য জানিয়েছেন। ওই ঘটনাস্থলে তারা দায়িত্বরত ছিল, তাদের আচরণ অপেশাদার ছিল, শৃঙ্খলা বহির্ভূত ছিল, কর্তব্য কর্মে অবহেলা ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজ। তাদের এই প্রাথমিকভাবে এই তথ্য তাদের কাছে প্রতীয়মান হওয়ার পরে তারা একটা অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেয় এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে বিগত 1 তারিখে
1 আগস্ট এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়। এবার সরাসরি আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো বিএনপি। রাজধানীর বনানীতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের আন্দোলনের সব ধরনের সহযোগিতা করা হবে। যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা তাদের সঙ্গে থাকবে। আকর্ষণীয় বেতন ভাতার পাশাপাশি সামাজিক মর্যাদা ও ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরি। বাংলাদেশে প্রতি বছর যে সংখ্যক স্নাতক তৈরি হচ্ছেন, সরকারি চাকরির পরিমাণ তার 4%-এরও কম। বাকি 96%ই পেশা খাত উপেক্ষিত থাকার পেছনে সামাজিক শ্রেণীবিন্যাস ও অনিয়মকেই দায়ী করছেন গবেষকরা। 21 স্পেশালে ফারজানা শোভার 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। সহজে সরকারি চাকরি কারো যায় না। কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে বা কারোর বিরুদ্ধে দুর্নীতির এমনকি প্রমাণ হলেও সে অনেক সময় দেখা যাচ্ছে তার স্বপদে বহাল থাকে। বেতারে ফার্স্ট ক্লাস জব করতেন, তো তারপর তার বিসিএসসি নন ক্যাডারে হচ্ছে সেকেন্ড ক্লাস একটা জব হয়েছে ভূমিতে। তো আপনি বুঝতে পাচ্ছেন যে কেন সে বেতারে ফার্স্ট ক্লাস জব ছেড়ে ভূমিতে গিয়েছে। সরকারি চাকরিকে কেন সোনার হরিণ ভাবা হয় জানতে চাইলে তরুণরা বললেন, এ চাকরিতে সম্মান আর ক্ষমতার কথা। বাংলাদেশে সিভিল সার্ভিসের চাকরি সর্বোচ্চ লোভনীয় হওয়ায় প্রতিযোগিতাও সর্বোচ্চ। সাধারণ শিক্ষার পাশাপাশি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞানের মতো বিশেষায়িত বিষয় নিয়ে স্নাতকোত্তর তরুণরাও আগ্রহী সরকারি কর্মকমিশনে। আক্ষেপ খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠে। আমাদের যারা ডাক্তার হন, হয় তারা ডাক্তার হয় পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান, ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণী আছে তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। গবেষকরা বলছেন, জনগণের সেবক হওয়ার কথা থাকলেও ঔপনিবেশিক ধারার অনুকরণে প্রভাব ও ক্ষমতার চর্চায় সরকারি চাকরি সবার আগে। ক্ষমতাটা এক্সারসাইজ করাটাকে এনজয় করি এবং এই ধরনের চাকরি বা এই ধরনের ক্যাডারগুলিতে তারা সরাসরি জনগণের সাথে বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত থাকে এবং সেইখানে তারা ক্ষমতাটা প্রদর্শনের সুযোগ থাকে। সুতরাং সেই অর্থে তারা এইখানে আকৃষ্ট হয়। তখনই কিন্তু এই সার্ভিসেসটাকে মিসইউজ করার আপনার অনেক অপরচুনিটি থাকে। এই মিসইউজ করার ফলে আপনি ব্যক্তিগতভাবে লাভবান হবেন, সেটা অর্থনৈতিকভাবে এবং অন্যান্য সব ক্ষেত্রে। তো সেইটাও আমার মনে হয় একটা কারণ হতে পারে। তারা ভাবতেছে এই 4-5 বছর তাদের যেটা আমি নষ্ট করব না, তারা মনে করতেছে এটা তারা ইনভেস্ট করতেছে, এটা তারা সুদে আসলে উঠায় নিতে পারে। ষষ্ঠ জনশুমারি অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার 1%-এরও কম মানুষ সরকারি চাকরির সুযোগ পায়, আর বাকি প্রত্যাশীরা অপেক্ষায় থেকে অপচয় করছেন মেধা, অর্থ, কর্মশক্তি। সরকারি চাকরি, সেখানে চেয়ার আছে, সেই চেয়ারের সঙ্গে ক্ষমতা আছে, ক্ষমতার সঙ্গে আর অন্যান্য প্রাপ্তি করতে পারে। তো চোখটা হচ্ছে ওখানে। আপনি দেখা যায় যে সবাই এখন চেষ্টা করে ডাক্তার হয়ে, তারপরে প্রশাসনিক কাজে যেতে চায়, ইঞ্জিনিয়ার হয়ে যেতে চায়, অর্থনীতিবিদ হয়ে যেতে চায়, মানে অন্য যে পেশা, সেই পেশাতে আগ্রহ নেই। বিশ্লেষকরা বলছেন, সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়তে থাকার এই ধারা বেসরকারি খাতের ব্যর্থতার প্রমাণ। 1 দশক ধরে বেসরকারি বিনিয়োগ প্রায় স্থবির থাকায় নতুন কর্মসংস্থানের গতি আসছে না। সেটা নীতি নির্ধারকদের এই বিষয়টা চিন্তা করা দরকার, বিশেষজ্ঞদের নিয়ে সেই বিষয়টা চলছে বিশ্লেষণ করে আমাদের আগামী দিনের জন্য আমাদের এই যে এডুকেশন, জব ক্রিয়েশন, কী ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় যাতে করে আমরা এই মিসম্যাচগুলো অ্যাভয়েড করতে পারি। আমরা জবের জন্য কী ধরনের এরিয়াতে আমাদের লেখাপড়া দরকার, সেই এরিয়াগুলোতেই আমরা লেখাপড়াটাকে যাতে টেইলর করতে পারি যে সেই ডিসিপ্লিনে পড়ছে এবং সেই ডিসিপ্লিন রিলেটেড জবের মধ্যেই আসে। কাজে এই বিষয়টা করা দরকার। সেখানে জব মার্কেটের যে ইনইকুয়ালিটি, সেই বিষয়টাও দূর করা দরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে হলে তাদের প্রশিক্ষিত করতে হবে। উচ্চশিক্ষিতদের কাজের সংস্থান করতে হলে গতি আনতে হবে বেসরকারি খাতের বিনিয়োগে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
17 বছর পর ফের বন্যা দেখল খাগড়াছড়িবাসী। আর টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে জেলার সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভেঙে গেছে। পরশুরামের অন্তত 20 গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। ফেনী পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সবসময় ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের। আসলে আমার এটা স্থায়ী একটা সমাধান চাই। ঘর ডুবাই এলাইছে, আমার দোকান পাল ডুবাই এলাইতেছে। এখন আমরা কি করে কি করব? সব ডুবাইছে, আমাদের ঘরে খাবার নাই, আমাদের বাল বাচ্চারা কষ্ট করতেছি। রাতে দেখি বাঁধ ভাঙি আমরা সবে বাসে গেছে ভাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বাঁধের যেসব স্থান ভাঙছে তার পানি নেমে গেলে মেরামত করা হবে। এদিকে 2007 সালের পর এবছর এসে আবারও স্মরণকালের বন্যা দেখল খাগড়াছড়িবাসী। চেঙ্গি ও মাইনী নদীর পানির ঢলে জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, রাজ্যমণিপাড়া, কালাঢাবা, বটতলী সহ তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়। রাত থেকে পানি নামতে শুরু করলেও এখনও আশ্রয় কেন্দ্রে অনেকে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে প্লাবিত এলাকার মানুষ। অন্যান্য বারের থেকে এবার এই বন্যার পানি একটু বেশি হয়েছে। আমরা পৌরসভা থেকে 10,000 লোকের জন্য রাতের খাওয়ার ব্যবস্থা করেছি। কয়েকদিনের ভারী বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেকের বাড়ির উঠোনেও জমে আছে পানি। হিলিতে টানা বৃষ্টিতে অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অব্যাহত বর্ষণের ফলে রংপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর নিম্নাঞ্চলের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে গেল 24 ঘন্টার ভারী বৃষ্টি না হয় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতির দিকে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া চলতি মাসের 6 তারিখ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের নদী অববাহিকার জেলাগুলোকে সতর্ক করা হয়েছে। মুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে একটা আকস্মিক পরিস্থিতির উদ্ভব লক্ষ্য করেছি। তবে সেটি এখন যেহেতু এখন ওদিকে বৃষ্টিপাত কমে আসার ফলে ওদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর্যায়ে রয়েছে এবং আশা করা যাচ্ছে আগামীতে অব্যাহতভাবে আগামী কয়েকদিন পানি হ্রাস পাবে এবং এখানে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বিপদসীমার এখনও গড়ে প্রায় 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাড়ছে ইসরায়েল ইরান সংঘাতের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত যুদ্ধ জাহাজ ও বিমান মোতায়েন। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। এবার শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধু তার পরিবারকে জড়িয়ে 1972 থেকে 75 পর্যন্ত দেশে বিদেশে রটানো হয়েছিল মিথ্যাচার গুজব। সেনাবাহিনীর বিপদগামী কয়েকজন কর্মকর্তার লবিস্ট আন্তর্জাতিক গণমাধ্যমকেও প্রভাবিত করেছিল বাংলাদেশ বিরোধী প্রচারণায়। আদিত্য মাউনের রিপোর্ট। সদ্য স্বাধীন দেশে সর্বহারা পার্টির সদস্যদের অস্ত্রফেরত না দিয়ে অরাজকতা, লুটপাট আর সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টানতে গঠন করা হয় রক্ষী বাহিনী। তবে এই বাহিনী আর বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারের নামে জাসদের আজ্ঞাবহ দৈনিক গণকণ্ঠ। কখনো গোপনে, কখনো প্রকাশ্যে কেবল বিরুদ্ধচারণী নয়, উদ্যত্তপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে কয়েক ব্যক্তি ও দল। তাদেরই ধারাবাহিক উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডার শিকার হন শেখ কামাল, ফজলুল হক মনিসহ শেরনিয়াবাদ পরিবারের সদস্যরাও। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তখন এরকম মিডিয়া ছিল যে মিডিয়াগুলো কাজই ছিল প্রপাগান্ডা করা। শেখ কামালের যে গাড়ি ছিল সেটাকে সর্বহারা পার্টির গাড়ি মনে করে পুলিশ গুলি করেছিল। মানুষের মধ্যে গুজব ছড়ানো হলো যে শেখ কামাল বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করতে গিয়ে আহত হয়েছে। এই গুজবের একটা চূড়ান্ত রূপ এসে দাঁড়িয়েছিল 14ই আগস্ট দিবাগত রাত, তারিখ হিসাবে 15 আগস্ট। এমনকি মুজিব ইন্দিরা চুক্তি নিয়েও ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয় জনমনে।
বঙ্গবন্ধুর অনন্য ব্যক্তিত্ব ভাবমূর্তিকে হেয় করতে টার্গেট করা হয় রাষ্ট্রীয় নীতি সিদ্ধান্তগুলো। ভুল ও বিকৃতভাবে ব্যাখ্যা করে সাধারণের ভেতর তৈরি করা হয় ক্ষোভ বিদ্বেষ। বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে প্রথম মিথ্যাচারটা হচ্ছে বাংলাদেশ ভারত যে 25 বছর চুক্তি হয়েছিল, এটা একটা প্রকাশ্য চুক্তি। এর ABCD A to Z সবাই জানতো, কিন্তু রাজনৈতিকভাবে বলা হলো যে এটা একটা 25 সালা গোলামির চুক্তি, গোপন চুক্তি। হ্যাঁ, তো সেই চুক্তি গোপন কিছু ছিল না। এসবকে পুঁজি করে কর্নেল ফারুক সহ পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তারা শেষ পেরেক হিসাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে এমন গুজব রটায় মুক্তিযোদ্ধা সৈনিকদের মধ্যে। বালুর ঘাটে যে যখন মেজর ফারুক, মেজর রশিদরা তাদের বাহিনীকে ফল ইন করালো, তার আগে মেজর ফারুক তার বক্তৃতায় এভাবে বক্তৃতা করেছিল যে আগামীকাল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্থায়ীভাবে রাজতন্ত্র ঘোষণা করবে। এর মানে হচ্ছে যে সে তার সৈনিকদেরকে এমনভাবে মোটিভেট করার চেষ্টা করেছিল মিথ্যা কথা বলে, গুজব দিয়ে, প্রপাগান্ডা দিয়ে, যেটা আর তাদেরকে মোটিভেট করে এবং তারা 32 নম্বরের দিকে এগিয়ে আসে। সদ্য স্বাধীন কিন্তু বিধ্বস্ত দেশটি যখন স্থিতিশীলতার পাশাপাশি উন্নয়নের পথে, তখনই ভিন্ন পথ বেছে নেয় দুষ্কৃতিকারীরা। রক্তে কেনা প্রিয় মাতৃভূমি আবারও বৃত্তবন্দী হয় অন্ধকারের ঘেরাটোপে, এমনই মনে করেন এই সাংবাদিক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্যারিস অলিম্পিক প্রসঙ্গ। প্যারিস অলিম্পিকে নিজেদের ইভেন্টে হিটেই বাদ বাংলাদেশের ইমরানুর রহমান ও সোনিয়া আক্তার। এদিকে 10,000 মিটার দৌড়ে রেকর্ড করে উগান্ডাকে প্রথম স্বর্ণ এনে দিলেন জোশুয়া চেপেতেগি। অন্যদিকে 13 স্বর্ণ নিয়ে এখনও শীর্ষস্থানে চীন, 9 রৌপ্য 9 ব্রোঞ্জে এশিয়ান দেশটির পদক সংখ্যা 31। দ্বিতীয় তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ও অস্ট্রেলিয়া জিতেছে 11টি করে স্বর্ণ। বিস্তারিত জানাচ্ছেন আকাশুজ্জামান। মেয়েদের 50 মিটার ফ্রি স্টাইল সাঁতারে 3 নম্বর হিটে ষষ্ঠ হয়ে বাদ পড়েছেন বাংলাদেশের সোনিয়া আক্তার। একই অবস্থা স্প্রিন্টার ইমরানুরেরও। 100 মিটার স্প্রিন্টে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন এই বাংলাদেশি অ্যাথলেট। রোয়িংয়ে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের ক্যারোলিয়েন ফ্লোরিন। প্যারিস অলিম্পিকে এটি ডাচদের 5ম স্বর্ণ জয়। রোয়িংয়ে ছেলেদের ইভেন্টে স্বর্ণ জিতেছে ইংল্যান্ড। এটি প্যারিসে ব্রিটিশদের 10ম স্বর্ণ। দিনের প্রথম ইভেন্টে স্বর্ণ জিতেছে কোরিয়া। মেয়েদের 25 মিটার পিস্তল ইভেন্ট দিয়ে প্যারিসে 8ম স্বর্ণের দেখা পেল কোরিয়ানরা। সাঁতারে আয়োজক দেশ ফ্রান্সের লিও মার্শার দাপট চলছেই। আগেই 3টি স্বর্ণ জেতা এই দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্যাডমিন্টন মিশ্র দ্বৈতে স্বর্ণ জিতেছে চীন। 13টি স্বর্ণ নিয়ে শীর্ষস্থানে আছে এশিয়ার দেশটি। 9টি রৌপ্য ও 9 ব্রোঞ্জে দেশটির পদক সংখ্যা 31। এদিকে স্বর্ণে পিছিয়ে থাকলেও মোট পদক তালিকায় এখনও এগিয়ে যুক্তরাষ্ট্র। 9টি স্বর্ণ, 18টি রৌপ্য, 17 ব্রোঞ্জ সহ মোট 44টি পদক মার্কিনীদের দখলে। ইংল্যান্ডেরও রয়েছে। আকাশুজ্জামান, স্পোর্টস ডেস্ক, 21 টেলিভিশন। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান প্রধানমন্ত্রী, আটক সাধারণ ছাত্রদের মুক্তি দেওয়ার নির্দেশ। রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, কয়েক স্থানে সংঘর্ষ ভাঙচুর, কাল থেকে অসহযোগের ডাক। সব দাবি মেনে নেয় অসহযোগ তুলে নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ। সোমবার আওয়ামী লীগের শোক মিছিল, সহিংসতার দায় বিএনপি জামায়াতের, বলছেন মুক্তিযোদ্ধারা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন
www.facebook.com/21-on-air। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। 21-এর সাথে থাকুন।